আজকে না মির্জা ফখরুল সাহেব নিয়ে আলাপ করি। হ্যাঁ, বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে, কিন্তু কেন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই। শুনে মনে হইতে পারে বিনাই খুব বেয়াদবি করিচ্ছে, এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে, ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না লেখাপড়া আছে। আসলে না বুঝে দেখি যে আমি যে কথা কইছি যে কথাটা বুঝে কইছি না বুঝে কইছি, নাকি মির্জা ফখরুলরা বিএনপির না বুঝে কথা বলে, সেটা না বুঝে দেখি। মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়ামী লীগ ক্ষমতা, আমি সেই সময় ওনার সমালোচনা করেছি, কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তারুণ্যে আটকায় আছেন। এটা শুনে আবার মনে করেন না যেটা ভালো, উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে। উনি 70 দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন। আমি এক্সাম্পল দিই, ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম। উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দি সরকার। এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ, আইএমএফ এর শর্ত খারাপ, এটা নামাই যাবে না, এটা হারাম, হারাম না হইলেও তো মাকরু বটেই। সি 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 আইএমএফ সি, সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি, এটা কেউ নেয়? আচ্ছা বলেন তো, বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সাথে টিকতে পারবেন? উনি আইএমএফ এর শর্ত মানবেন না, নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়া ছিল? হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই? আমার বিএনপির লোকজনরা এটা খুব অপছন্দ করে। তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে, আর ওদের রোগ ধরা পড়েছে তাই দিছি। এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানিমনি, ইংরেজি যেহেতু কমো তাহলে ঠিকই কমো। তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে। রাজনীতির এরা বুঝে না, রাষ্ট্র বুঝে না, ক্ষমতাও বুঝে না। তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে চড়ে বসে উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে। তো দুইটা কারণ কইছে, এক নম্বর কারণ হইতেছে স্থিতিশীলতা, দুই নম্বর হইতেছে গভর্নেন্স বা সুশাসন। এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই। আসলে এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝেনি। রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা মানে গায়ের জোর। আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন, তার দাঁড়াইতেই দিবেন না। আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য, এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন। হাসিনা ক্ষমতা কেন চলে গেল? চলে গেল দুইটা কারণে। নাম্বার ওয়ান, হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না। আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই, পাল্টা মাইর দিয়া মাইরা ট্যাঙ্গি রেখেছে রাস্তায় রাস্তায়, থানা আক্রমণ করে পিঠা ছাতু করে দিছে, আওয়ামী লীগের গুন্ডাগুলোকে ধোলাই দিয়া ফ্ল্যাট করে দিছে, গান গাইয়া হারমোনিয়াম বাজা বিপ্লব হয় নাই, রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে। এই বিপ্লবী সহিংসতা, আবার মাথায় রেখেন, বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হটতো না। আমি কইছিলাম আমলাগুড়াকে ধৈর্য ফ্ল্যাট করে দেন, আর্মি 5 তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত। আমাদের তো একটা গুলি করলে একটাই যায়, আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে 1000টা পলাইতো। এইটা আপনারা কেউ কইবে না। বিপ্লব শুধু ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত আছে, ঐশ্বরিয়া রায়ের আছে, ওই কথা আমরা স্বীকার করতে চাই না। কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত। ক্ষমতা হইতেছে এই হ্যাডম, আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা, তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা। তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গুয়েলিঠেরা, বিএনপি বেশি কইরা। তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ। এই ভয় থাকা ভালো। জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা। মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে, তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন, এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন। কারণ প্রফেসর ইউনূস নাই, ছাত্ররাও নাই, বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার চাঁদ, আর তারপরে চট করে ঢুকে পড়া আওয়ামী লীগ। জামাতরাও নাকি লাইনে আনিছে, সত্য মিথ্যা জানি না, বিএনপির লোকেরাই কইতেছে। আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে, স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে। ভালোই ভালোই, মজাই মজা। তখন তো এরকম হইলে আর তখন কে কারে চ্যালেঞ্জ করে? আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে, এই হইতেছে প্ল্যান। 1975 শহীদের বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র 6 বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায়, তারপরে আবার আওয়ামী লীগ ফিরে। এভাবে আগামীর ইতিহাস লেখার কোশিশ করিচ্ছে ইন্ডিয়া। বিএনপি এমনিতে ক্ষমতা যেত। কোন কারণে আমার মাথায় আসে না, বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো। বিএনপি এখন হা কইরা উঠবে, কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি। আসুক বিএনপির ক্ষমতা, একটা জিনিস কয়ে দিই, দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা। দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি। ইন্ডিয়া বিএনপিরা বুঝাইছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না। দেখেন রিপাবলিক টিভি কি বলে, ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে, ইন্ডিয়ার কোলে যায় উঠছে। তাও শোনেন, দেখেন এটাই করিচ্ছে বিএনপি, ঠিক কিনা?
দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে, সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে, কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে। তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই, আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন, যখন তারা একক প্রচেষ্টায় ইউনূসকে সরাতে পারবে না, তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনূসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবেই নামবে, কারণ ইউনূসকে তাদেরকে সরাতে হবে। দেখেছেন, এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে। আওয়ামী লীগ তো 1975 শেষ হয়ে যায়। ও কিন্তু ওই সময় 1975 সালের পরে জিয়াও আওয়ামী লীগের পলিটিক্যাল দুশ্মন হিসেবে পছন্দ করেছিল। কেমনে জানেন? তখন বিএনপি অবশ্যই জিতত, কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মোস্তাকের পার্টি। মোস্তাককে জেলে নেওয়া হয় 1976 সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে। ছাড়া হয় 1978 সালের 16 ডিসেম্বর উপলক্ষে। তার 7 সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন। খন্দকার মোস্তাক যেন দল গঠন করতে না পারে, সেজন্যই তাকে 1976 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতারাও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পায় আর 39টা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মোস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন। আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন। উনার ভোটারেরা মুসলিম লীগে ভোট দিছিল তখন, আর মুসলিম লীগ ওই নির্বাচনে 20টা আসন পাইছিল। এইদিকে নিয়ে যেতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি। এবার আসে মির্জা ফখরুলের গভর্নেন্সের প্রশ্নটা একটু আলোচনা করি। সুশাসন আসলে কি? সুশাসন মানে হইতেছে রাস্তাঘাট হবে, সুন্দর সুন্দর রাস্তা থাকবে, রাস্তায় আলো থাকবে, ট্রাফিক জ্যাম হবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, জিনিসপত্রের দাম কম থাকবে, শান্তির শান্তি, আর সবাই শান্তির ছেলে হয় কাল কাটাবে। কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা? এটা তো সিটি কর্পোরেশনের কাজ। রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না। আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন? কূটনীতি লাগে কেন? ইসকনের চিন্ময়কে জেলে রাখতে হয় কেন? আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয়? কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয়? কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয়? কেন সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হয়? কেন রাখাল রাজধানীর বিরুদ্ধে কথা বলতে হয়? কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয়? কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয়? তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের আরো গভীর কোনো কাজ আছে কি? সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ক্ষমতা প্রশ্ন, শত্রু মিত্রের প্রশ্ন। রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয়। সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র, নেতা এবং মুখ। তার চিন্তাধারা অনেকাংশেই 70 দশকের বাম রাজনীতিতে আটকে আছে। তিনি আইএমএফ নিয়ে বলে, যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তে বন্দী হয়ে, তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা। কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না। আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে আইএমএফ এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে। যখন ফখরুল সাহেব নির্বাচন তাড়াতাড়ি দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে, তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান। গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা, যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে। যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায়, তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি? গভর্নেন্স না ক্ষমতা? রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না। রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো, যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয়, জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রযন্ত্রকে জনগণের অধীনে আনতে হয়। এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট চাওয়া দল, একটা রাজনৈতিক পার্টি না। রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না, তাকে কেন হটানো, কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও, এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা। সেই জবাব বিএনপির কাছে নাই। যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন, তাহলে আপনি হাইরা যাবেন। কারণ মানুষ শুধু পরিষেবা চায় না, তারা সম্মান চায়, নিরাপত্তা চায়, আত্মমর্যাদা চায়। ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা। বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হতে চায়, তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না, তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায়, কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায়। রাজনীতি মানে শুধু নির্বাচন না, রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব, প্রতিরোধের দর্শন। বিএনপি এখনো সেই দর্শন ছুঁইতে পারেনি, কিন্তু আমাদের সেই দর্শন ছুঁইতে হবে, নইলে বাংলাদেশের মুক্তি নাই। ইনকিলাব জিন্দাবাদ।